আমন্ত্রণ সংবাদ রাতে, সাথে আছি বিপাশা চক্রবর্তী। আগামী ফেব্রুয়ারি মাঝামাঝিতে বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নির্বাচন, রোহিঙ্গা প্রত্যাবাসন, জনশক্তি নিয়োগ সহ নানান ইস্যুতে মালয়েশিয়া সরকারের সহযোগিতা চান তিনি। এ সময় বাংলাদেশকে মহান বন্ধু উল্লেখ করে পাশে থাকার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আরও জানাচ্ছেন লুৎফর কবির। মালয়েশিয়ার পুত্রজয়ায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে পৌঁছালে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাল গালিচা, অভ্যর্থনা ও গার্ড অব অনার দেয়া হয়। সেখানে দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে সই করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। পরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠক শেষে ৩টি নোট বিনিময় এবং প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে আসেন এ দুই নেতা। ব্রিফিংয়ে মালয়েশিয়াকে ব্যবসার অংশীদার এবং বন্ধু রাষ্ট্র বলেন ডক্টর ইউনূস। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়াকে পাশে চেয়েছেন তিনি। এ সময় ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। Coming February, middle of February, to elect a new government, so that we can go to a normal running of the country. আর বাংলাদেশকে মহান বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। Bangladesh is a great country with enormous potential and a great friend of Malaysia. শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তুলে ধরে রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে টিকে থাকতে তরুণ এবং যুব সমাজের প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাজের প্রত্যাশা এবং বিএনপির পরিকল্পনায় আগামী বাংলাদেশ শীর্ষক ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তারেক রহমান আরও বলেন, দেশে জনগণের উন্নয়নে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানবিক মানুষ হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে। বিএনপির আগামী দিনের নীতি জনগণের জীবনমান উন্নত করার নীতি উল্লেখ করে জনমুখী কর্ম পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। রক্ষার স্বার্থেই তরুণ যুব সমাজকে প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করার কোনোই বিকল্প নেই, এই বিষয়টি উঠে এসেছে। প্রিয় তরুণ যুবক ভাই ও বোনেরা, আন্তর্জাতিক যুব দিবসের এবারের প্রতিপাদ্য ইউথ অ্যাডভান্সিং মাল্টিল্যাটারাল কোঅপারেশন থ্রু টেকনোলজি অ্যান্ড পার্টনারশিপ, যেটিকে আমরা বলছি প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি। দর্শক, কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চলে যাচ্ছি আমরা পরবর্তী সংবাদে। জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের কাছ থেকে জোর করে ভিডিও বার্তা নিয়েছিল ডিবি। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে উঠে আসে এমনই তথ্য। গুমে লোমহর্ষক বর্ণনাও দিয়েছেন তিনি। আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।
জুলাই অভ্যুত্থানের আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে দুর্বল করতে গুম করা হয় নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, নুসরাত তাবাসসুম, আবু বাকের মজুমদার, সার্জিস আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে দেয়া হয় ডিবি হেফাজতে। সে সময়কার ডিবি হেফাজতে গুম থাকা অবস্থায় হওয়া ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কোটা বৈষম্য দূরীকরণে আমাদের সকল বাধা অতিক্রম করে সাফল্য ছিনিয়ে আনবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দেয়া জবানবন্দিতে উঠে আসে 19 জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় তাকে তুলে নেয় ডিজিএফআই এর সদস্যরা। চোখ বাধা থাকায় 5 দিন গুম থাকলেও পারেননি স্থান নির্ণয় করতে। তবে 5 আগস্টের পর প্রধান উপদেষ্টার সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে সেখানকার একটি কক্ষ শনাক্ত করতে পারেন বলে জানান আসিফ মাহমুদ। আন্দোলনের শুরু থেকেই ডিজিএফআই এর একটি পক্ষ সমঝোতায় চেষ্টা চালায় বলে জানান আসিফ। এ সময় তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট দেখিয়ে সমঝোতার প্রস্তাবও দেয় সিটিটিসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। জবানবন্দিতে আরও বলা হয়, 25 জুলাই হাসপাতালে মোবাইল ফোন জব্দ করে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন বন্ধের চাপ দেয় গোয়েন্দা সংস্থা। এ সময় অস্বীকৃতি জানালে কয়েক দফা নির্যাতন চালিয়ে পরদিন নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এ সময় চিকিৎসা চললেও দেয়া হয়নি ওষুধ। ডিএমপি রমনা জোনের প্রধান হুমায়ুন আন্দোলনকারীদের পাশাপাশি পরিবারকে মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়। এ সময় মারধর করা হয় ভিপি নূরকেও। 2 দিন পর তৎকালীন ডিবি প্রধান হারুনও মামলার হুমকি দিত বলে উঠে আসে জবানবন্দিতে। আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, শুধু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে জোরপূর্বক ভিডিও বার্তা নিয়ে তা ছেড়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পরিকল্পিতভাবে বিচার বিভাগকে অস্থিতিশীল করতে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার দুপুরে বিচার কাজে হট্টগোল করার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আইনজীবী নেতারা বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিচার বিভাগ এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে তাদের হয়ে কাজ করছেন কয়েকজন সিনিয়র আইনজীবী। এজলাসে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মারধরের অভিযোগ করে জড়িতদের বিচার দাবি করেন তারা। এ সময় প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের নিরাপত্তা দাবি করেন ফোরামের মহাসচিব। আওয়ামী সন্ত্রাসীদের হাজার হাজার কোটি টাকা আজকে বিতরণ করছে কোর্টের অভ্যন্তরে বিশৃঙ্খলা করার জন্য, এবং সেই বিশৃঙ্খলার মধ্য দিচ্ছেন তথাকথিত 3-4 জন আইনজীবী, বর্ণচোরা আইনজীবী। আপনারা হয়তো জানেন না, এই বিচার বিভাগকে ধ্বংস করার জন্য মাত্র 4-5 জন ব্যক্তি ভারত থেকে টাকা পয়সা নিয়ে তারা গতকালকে আদালতে উপস্থিত হয়েছে। এক ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার পক্ষে মত দিয়েছে দেশের 89% মানুষ, আর 71% মানুষ পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের পক্ষে। নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজনের এক জনমত জরিপে উঠে এসেছে এমন তথ্য। জুলাই সনদ চূড়ান্ত করতে এই জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংগঠনটি। AH হিমেলের রিপোর্ট। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণের জনমত যাচাইয়ের তথ্য উপস্থাপন করে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজন সারা দেশে 40টি প্রশ্নে 15টি সংলাপের মাধ্যমে এই জরিপে অংশ নেয় 1373 জন নাগরিক। জরিপে উঠে আসে সংসদে পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন 71% মানুষ। এক ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না এমন প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন 87% মানুষ। তাছাড়া একই ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এমন বিধানের পক্ষে মত দিয়েছেন 79% মানুষ। এ সময় সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জরিপের তথ্য প্রমাণ করে জনগণ সংস্কারের পক্ষে, সুশাসনের জন্য সংস্কার চায় তারা। আমরা যদি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে দায়বদ্ধতা নিশ্চিত হয়েছে, যেখানে দুর্নীতি দুর্বৃত্তায়ন অবসান হয়েছে, যেখানে মানুষের সত্যিকারের জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে,
তাহলে এই পদ্ধতি প্রক্রিয়া প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করা দরকার, সংস্কার করা দরকার। জন্মলগ্ন থেকে বাংলাদেশ আমলাতান্ত্রিক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌস বলেন, ক্ষমতা পালাবদল হলে সুশাসন প্রতিষ্ঠা হয় না, সংস্কারের পরে নির্বাচন হলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে। কেবল একটা নির্বাচনের পালাবদল করে যে সরকার আসবে তার প্রতি কিন্তু আমরা আস্থা রাখতে পারি না। এই জন্যই সংস্কারগুলো দরকার। এমন সরকার চাই যারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন এবং সবচেয়ে যেটা দরকার জবাবদিহি করতে হবে। জনমত যাচাইয়ের এ তথ্য বিশ্লেষণ জাতীয় জুলাই সনদ চূড়ান্তকরণে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি। আমাদের কাজটা হলো সহায়তা করা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। গেল এক বছরে দুদক অনুসন্ধান করে ১,773 আসামির বিরুদ্ধে 452টি মামলা করেছে। এর মধ্যে 348টি মামলারই চার্জশিট দিতে পেরেছে সংস্থাটি। এক্ষেত্রে দুদকের সফলতা ৭৭% হলেও আসামি গ্রেফতারে তা হতাশাজনক। এর কারণ হিসেবে দুদক বলছে, গ্রেফতারি বিষয়টি অনেকটাই পুলিশের উপর নির্ভর করে। আরো জানাচ্ছেন ফজলে আদিত্য। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একের পর এক মামলা করেছে দুদক। এসব মামলায় আসামি করা হয়েছে সাবেক এমপি, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীকে। এই এক বছরে দুদকে জমা পড়া অভিযোগ অনুসন্ধান করে মামলা হয়েছে 452টি। এর 348টিতে চার্জশিট দিয়েছে দুদক। অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে 845টি। এর মধ্যে মামলা হয়েছে 452টি। এই গত এক বছরে চার্জশিট দেওয়া হয়েছে 348টি। এর মধ্যে 452টি মামলায় আসামি করা হয়েছে 1743 জনকে। গত আগস্ট থেকে 25 জুলাই পর্যন্ত মোট চার্জশিট দেওয়া হয়েছে 1443 জনের নামে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম সহ কয়েকজনকে গ্রেফতারও করেছে দুদক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলাগুলো দৃশ্যমান করার পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলারও পুনরুজ্জীবিত করার কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত রংপুর জেলা এবং বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে, কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার বলেও জানান দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরো কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন, এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।